তো হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমাদের পিওয়াইকিউ সিরিজের প্রথম ভিডিওতে অনেক অনেক স্বাগত। তো এই সিরিজে আমরা কি করব, বেসিক্যালি আমরা কিছু প্রতিটা চ্যাপ্টারের যে যে কোশ্চেন গুলো এই বছর মানে আগের বছর এনটিপিসি তে এসছে, এনটিপিসি ইউজি এবং গ্রাজুয়েটে, সেখান থেকে আমরা কোশ্চেন নেব এবং প্রতিটা কোশ্চেনের মাধ্যমে আমরা ধীরে ধীরে কনসেপ্ট গুলোকে দেখবো। আগে আমরা কনসেপ্ট গুলোকে দেখে নেব, তারপরে আমরা পিওয়াইকিউ গুলোকে নিজেরাই সলভ করব। ঠিক আছে? তো দেখতে থাকো। আমরা ফার্স্টে শুরু করছি হচ্ছে জিওগ্রাফি থেকে। ঠিক আছে? তো জিওগ্রাফির ফার্স্টে এই পার্টটা হচ্ছে সোলার সিস্টেম। ঠিক আছে? সোলার সিস্টেম এবং আর্থ, এই দুটো চ্যাপ্টারের পিওয়াইকিউ আমরা দেখবো। ঠিক আছে? এখানে তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেন আছে। ঠিক আছে? তো এই কোশ্চেন গুলো আমরা পরে সলভ করব। আগে আমরা চলে যাব ডাইরেক্ট কনসেপ্টে। কনসেপ্ট গুলো দেখবো, তারপরে আবার আমরা ব্যাক করব এবং ব্যাক করে কোশ্চেন গুলো সলভ করব। তো সবার ফার্স্টে হচ্ছে সোলার সিস্টেম। ঠিক আছে? আমি খুব বেশি ডিটেলসে থিওরি দেখাবো না। ঠিক আছে? কারণ জানো তোমরা আমাদের পড়ানোর টেকনিকটা একটু আলাদা। আমরা ভিজুয়ালাইজ করাবো, তোমাদের জিনিসগুলো শর্টে বলবো, তোমরা স্লাইড দেখবে, ওভারঅল বুঝে যাবে এবং তারপরে আমরা পিআইকিউ সলভ করবো। ঠিক আছে? তো ফার্স্টে হচ্ছে অরিজিন কিভাবে হয়েছিল। বিগ ব্যাং সবাই নাম শুনেছো। একটা খুব ছোট পয়েন্ট অফ সিঙ্গুলারিটি ছিল এবং যেটা একসময় হঠাৎ করে এক্সপ্যান্ড হতে থাকে। কেন এক্সপ্যান্ড হয়ে থাকে কেউ জানে না। বিজ্ঞানীদের অনুমান যে এটা একটা পয়েন্ট ছিল ছোট এবং একটা সময় পর সেটা খুব ফাস্ট এক্সপ্যান্ড করতে থাকে, যেটা ডেন্সিটি অনেক বেশি ছিল এবং এক্সপ্যান্ড করতে 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 তারপরে আজকের যে কন্ডিশন, আজকের যে ইউনিভার্স, সেই ইউনিভার্স তৈরি হয়। 13.8 বিলিয়ন ইয়ার্স আগে এই বিগ ব্যাং হয়েছিল এবং তার পরবর্তীতে তৈরি হয় হচ্ছে সেখান থেকে বিভিন্ন গ্যালাক্সি। ঠিক আছে? এবং তারপর থেকে সেই গ্যালাক্সির মধ্যেই, এই যেমন এটা ধরো আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি। ঠিক আছে? এটা আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি। তো এই মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যেই এখানে আছে হচ্ছে একটা ওরিয়ন আর্ম বা ওরিয়ন স্টার। ঠিক আছে? এইখানেই আমাদের সোলার সিস্টেমটা লোকেটেড। তো এটা হচ্ছে আমাদের সোলার সিস্টেমের পজিশন। এই নেবুলার হাইপোথিসিস অনুযায়ী 4.5 বিলিয়ন ইয়ার্স আগে আমাদের পৃথিবীর সৃষ্টি হয়েছিল। ঠিক আছে? পৃথিবী মানে সৌরজগতের সৃষ্টি হয়েছিল। তো আমাদের নিয়ারেস্ট যে নেইবার সেটা হচ্ছে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, নিয়ারেস্ট গ্যালাক্সি আমাদের। ঠিক আছে? তো এই স্লাইড গুলোর মধ্যে বেশ কিছু ফ্যাকচুয়াল ডেটা আছে। এই ফ্যাকচুয়াল ডেটা গুলো তোমরা সবাই একটু দেখে নিও। যার যেমন বিগ ব্যাং থিওরিটা দিয়েছিল হচ্ছে জর্জ লেমাইত্রে। ঠিক আছে? আচ্ছা, এবার আছে হচ্ছে যে লুমিনোসিটি মানে হচ্ছে উজ্জ্বলতা। ঠিক আছে? মানে কে আলো দিচ্ছে, অর্থাৎ যেই সেলেসিয়াল বডি বা যেই মহাজাগতিক বস্তুর নিজস্ব আলো আছে বা লুমিনাস, সেটাকে আমরা বলি হচ্ছে স্টার। আর যার নিজস্ব আলো নেই কিন্তু যে আলো রিফ্লেক্ট করছে, ঠিক আছে, তাকে আমরা বলি হচ্ছে কি বলি, প্ল্যানেট। ঠিক আছে? বা গ্রহ। এটাকে আমরা বলি তারা, এটাকে আমরা বলি গ্রহ। ঠিক আছে? তো এবার হচ্ছে ডেব্রিজ বলতে যেগুলো হচ্ছে মহাজগতের ধুলো বালি নোংরা। ঠিক আছে? অর্থাৎ এই যে কমেট, কমেট হচ্ছে কি এক ধরনের আইসি অবজেক্ট, বরফের তৈরি এক ধরনের গোলা, যেটার একটা লেজ আছে এবং যেটা সূর্যের চারপাশে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে? তো যেমন হ্যালির কমেট আছে, যেটা 72 বছর পর পর আসে। এটা হচ্ছে অ্যাস্টেরয়েড। অ্যাস্টেরয়েড হচ্ছে ছোট ছোট পাথরের টুকরো যেটা মহাকাশে ঘুরে বেড়াচ্ছে। যেমন আমাদের যে মঙ্গল গ্রহ এবং বৃহস্পতি, ঠিক আছে, এর মাঝখানে একটা বেল্ট আছে যেখানে অনেক এরকম ছোট বড় অ্যাস্টেরয়েড ঘুরে বেড়ায়। ঠিক আছে? আচ্ছা, মিটিওর, এই অ্যাস্টেরয়েডের থেকে যদি কোনো ছোট হয় সেই পার্ট, সেই ছোট টুকরোকে বলা হচ্ছে মিটিওরয়েড। ঠিক আছে? অর্থাৎ একটা জিনিস এখানে মনে রাখবে, যখন সেটা স্পেসের মধ্যে ঘুরে বেড়াচ্ছে তখন সেটা হচ্ছে মিটিওরয়েড। ঠিক আছে? যখন সেই মিটিওরয়েড আমাদের পৃথিবীর যে অ্যাটমসফিয়ার অর্থাৎ মেসোস্ফিয়ারের মধ্যে ঢুকে যাচ্ছে এবং জ্বলে যাচ্ছে, তখন সেটাকে আমরা বলি মিটিওর। ঠিক আছে? এবং জ্বলে পুড়ে যাওয়ার পরে যে অবশিষ্ট অংশটা পৃথিবীতে এসে ধাক্কা খায়, সেটাকে আমরা বলি মিটিওরাইট। অর্থাৎ এই তিনটে পার্ট কিন্তু আলাদা। এই তিনটে পার্ট ভালো করে দেখবে। আচ্ছা, এবার আছে হচ্ছে কনস্টেলেশন। তো কনস্টেলেশন বলতে তোমরা জানো এটা হচ্ছে তারার নিজস্ব কিছু স্পেসিফিক শেপ যেটা আমরা কল্পনা করে নিয়েছি। তো এটাকে বলা হয় হচ্ছে উর্সা মেজর অর্থাৎ সপ্তর্ষি মণ্ডলও বলা হয়। এই সপ্তর্ষি মণ্ডলে এই যে এই দুটো তারা, এই দুটো তারাকে যদি আমরা জয়েন করি, জয়েন করে সোজা এগিয়ে নিয়ে যাই, তাহলে এখানে আমরা একটা দেখতে পাই তারা, সেটাকে বলে ধ্রুব তারা, পোল স্টার, পোলারিস। ঠিক আছে? এই পোল স্টারের মাধ্যমেই আগেকার দিনে জাহাজের যে মানে জাহাজ যখন কম্পাস আবিষ্কার হয়নি তার আগে এই তারা দেখেই কিন্তু জাহাজ কোন দিকে এগোচ্ছে বা যাচ্ছে সেই জিনিসগুলো মাপা হতো। ঠিক আছে? দেখা হতো। অর্থাৎ এরা সবসময় এর লোকেশন হচ্ছে নর্থের দিকে। এর পাশে হচ্ছে আহ ডাব্লু শেপের এক ধরনের কনস্টেলেশন বা তারামণ্ডলী যেটাকে আমরা বলি। ঠিক আছে? এটাকে ক্যাসিওপিয়া বলে, ক্যাসিওপিয়া। ঠিক আছে? ডাব্লু শেপের বা এম শেপের হয়।
উত্তরের দিকে আকাশে দেখা যায়। এরপর হচ্ছে অরিয়ন দ্য হান্টার, যেটাকে আমরা কালপুরুষ নামেও জানি, তো এটা হচ্ছে শেপ, ঠিক আছে, এটা হচ্ছে কালপুরুষের বেল্ট, এটাকে হান্টারও বলা হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, এখানে তোমরা দেখে নিও যে এখানে 4 রকমের নাম দেওয়া আছে। আচ্ছা, এটা ছাড়া আরো এক ধরনের কনস্টেলেশন দেখা যায়, সেটা হচ্ছে এরকম শেপের হয়, ঠিক আছে, এটাকে আমরা বলি সিগনাস, অর্থাৎ ক্রস শেপের হয়, ঠিক আছে, ক্রস শেপের হয়, সিগনাস বলি এটাকে আমরা। আচ্ছা, এবার হচ্ছে সূর্য। সূর্য আমরা এই ছবিতে দেখতে পারে বুঝতে পারবো সূর্যের এটা হচ্ছে কোর, ঠিক আছে। এই যে বাইরের অংশটা দেখতে পাচ্ছি আমরা, এটাকে বলে ফটোস্ফিয়ার, ঠিক আছে। আর এই ফটোস্ফিয়ারের ঠিক বাইরে একটা লাল মানে রিং মতো দেখা যায়, ঠিক আছে, এটাকে বলা হয় হচ্ছে ক্রোমোস্ফিয়ার। এই ক্রোমোস্ফিয়ারের বাইরে এক ধরনের এই যে অংশগুলো এই বেরিয়ে বেরিয়ে আসছে সূর্য থেকে, এটাকে আমরা বলি হচ্ছে করোনা। এটাকে শুধুমাত্র গ্রহণের সময় দেখতে পাওয়া যায়, ঠিক আছে। এখানে কিছু ডেটা আছে, তোমরা এগুলো দেখে নিও। আচ্ছা, এবার হচ্ছে গ্রহ। 4টে গ্রহ আমাদের। গ্রহগুলোকে দুভাবে ভাগ করা যায়, একটা হচ্ছে টেরেস্ট্রিয়াল প্ল্যানেট, ঠিক আছে, আর একটা হচ্ছে জোভিয়ান প্ল্যানেট। অর্থাৎ এই টেরেস্ট্রিয়াল প্ল্যানেটটাকে বলা হচ্ছে ইনার প্ল্যানেট, ঠিক আছে, মানে যাগুলো ভিতরের দিকে আছে। ভিতরের দিকে বলতে এইটা হচ্ছে বেসিক্যালি, এইটা হচ্ছে আমাদের অ্যাস্টেরয়েড বেল্ট, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যাস্টেরয়েড বেল্ট। এখানে হচ্ছে আমাদের সূর্য, এখানে আমাদের সূর্য, ঠিক আছে। তো এই অ্যাস্টেরয়েড বেল্ট থেকে যেটা সূর্যের দিকে অর্থাৎ ভিতরের দিকে, সেটাকে আমরা বলি ইনার প্ল্যানেট। যেগুলো বাইরের দিকে সেগুলো জোভিয়ান প্ল্যানেট বা আউটার প্ল্যানেট। তো এই ভিতরের যে গ্রহগুলো সেগুলো শক্ত পাথরের তৈরি, সলিড সারফেস আছে, খুব অল্প স্যাটেলাইট আছে, একটা বা দুটো, ঠিক আছে, আর সূর্যের কাছাকাছি। এবং সূর্যের কাছাকাছি হওয়ার ফলে এদের কিন্তু মানে এদের যে চারপাশে যে গ্যাসীয় আবরণটা, সেই গ্যাসীয় আবরণটা উড়ে গেছে এবং যার ফলে সলিড সারফেস রয়েছে। কিন্তু এই যে বাইরের দিকের প্ল্যানেট গুলো, এক্ষেত্রে সূর্যের তাপটা এখানে পৌঁছাতে পারে না সেভাবে, যার ফলে এদের মধ্যে এখনো সেই গ্যাসগুলো রয়ে গেছে, যেগুলো প্রাইমোর্ডিয়াল অ্যাটমসফিয়ার বলা হয়। মানে একেবারে প্রাচীন সময়ে যে সমস্ত অ্যাটমসফিয়ার ছিল, সেই সময় অ্যাটমসফিয়ার গুলো কিন্তু এখনো রয়ে গেছে, যার ফলে এগুলো গ্যাসিয়াস, ঠিক আছে। এদের কাছে অনেক গ্রহ উপগ্রহ আছে, মানে এদের অনেকগুলো উপগ্রহ আছে, সরি। এই যে স্যাটার্নের যে রিং থাকে, সেই রিংটা হচ্ছে, এই রিং এর মধ্যে অনেক ছোট 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 অ্যাস্টেরয়েড রয়েছে, ঠিক আছে, বা ধুলোবালির কণা রয়েছে, যেগুলো সূর্যের কারণে, যেহেতু সূর্য থেকে অনেক দূরে, তো এগুলো উড়ে যেতে পারেনি বলেই এগুলো এখনো রয়ে গেছে। এবং দেখতে পাচ্ছ বাকিগুলোর ক্ষেত্রেও রয়েছে, নেপচুন, প্লুটোর ক্ষেত্রে, ঠিক আছে। সূর্য থেকে এগুলো অনেক দূরত্ব। এটা হচ্ছে বৃহস্পতির বুকে যে গ্রেট রেড স্পট, সেটা, ঠিক আছে। আচ্ছা, প্রতিটা গ্রহ সম্পর্কে এখানে কিছু ইনফরমেশন দেওয়া, যেমন বুধ হচ্ছে সবচেয়ে স্মলেস্ট প্ল্যানেট, ঠিক আছে। 88 দিনে এটা রেভলিউশন কমপ্লিট করে, অর্থাৎ একবার সূর্যের চারিদিকে ঘুরে চলে আসে 88 দিনে। এর কোনো স্পেসিফিক অ্যাটমসফিয়ার নেই, মানে চারপাশে কোনো বাতাসের আবরণ নেই। শুক্র গ্রহকে গরম প্ল্যানেট বলে, সব থেকে হটেস্ট প্ল্যানেট এটা, ঠিক আছে, সব থেকে গরম প্ল্যানেট। এটাকে পৃথিবীর টুয়াইনও বলা হয়ে থাকে, মানে পৃথিবীর যমজ বলা হয়ে থাকে, ঠিক আছে। এটাকে মর্নিং বা ইভিনিং স্টারও বলা হয়। মঙ্গল গ্রহের মধ্যে আয়রন অক্সাইড প্রচুর পরিমাণে থাকে বলে এটা বাইরে থেকে দেখতে লাল রঙের হয়ে থাকে, ঠিক আছে। এর যে লার্জেস্ট ভলকানো, তার নাম হচ্ছে অলিম্পাস মন্স। আর এটার দুটো উপগ্রহ আছে, ফোবস আর ডেইমস। জুপিটার, এটা হচ্ছে সব থেকে বড় প্ল্যানেট, ঠিক আছে। এখানে একটা জিনিস মনে রাখবে, এটা সব থেকে শর্টেস্ট রোটেশন, অর্থাৎ এটা নিজের অক্ষের চারপাশে সবচেয়ে বেশি রাত্রি ঘুরতে পারে, ঠিক আছে। এটা মাথায় রাখবে, সব থেকে বড় প্ল্যানেট কিন্তু নিজের অক্ষের চারিদিকে সব থেকে ফাস্ট ঘুরতে পারে, ঠিক আছে, মাত্র 10 ঘন্টার মধ্যে। এর যে মুন আছে সেটা হচ্ছে গ্যানিমিড, সেটা সব থেকে বড় সোলার সিস্টেমের মধ্যে, ঠিক আছে। তারপর হচ্ছে ইউরেনাস, একটি গ্রিন প্ল্যানেট বলা হয়ে থাকে। এর 90 ডিগ্রির থেকেও বেশি মানে টিল্ট হয়ে থাকে নিজের অক্ষের উপর, ঠিক আছে। তো যার ফলে এটাকে আমরা বলি লব সাইডেড প্ল্যানেট। এবার হচ্ছে স্যাটার্ন, এটা সব ডেন্সিটি সব থেকে কম। এমনকি বলা হয় যে এটা জলের মধ্যেও দিলে পরেও শনি গ্রহ জলের মধ্যে ভেসে থাকবে, এতটাই এর ডেন্সিটি কম, ঠিক আছে। এর মুন হচ্ছে টাইটান। আচ্ছা, এই গ্যানিমেড ছাড়াও কিন্তু এর আরো 3টে উপগ্রহ আছে, ঠিক আছে। ক্যালিস্তো, লো, ইউরোপা, ঠিক আছে। এই 4টে উপগ্রহ বড় বড় মেন, এছাড়াও বহু উপগ্রহ আছে, এই 4টে হচ্ছে মেন। আচ্ছা, নেপচুন। নেপচুন হচ্ছে সব থেকে ঠান্ডা এবং সব থেকে বেশি হাওয়া চলে এর মধ্যে, ঠিক আছে। এর রেভলিউশন টাইম, মানে সূর্যের চারিদিকে ঘুরতে সব থেকে বেশি সময় লাগে, তাই 165 বছরেরও বেশি। আচ্ছা, আর্থ থেকে যে সমস্ত স্যাটেলাইট গুলো পাঠানো হয়েছিল, যেমন চন্দ্রযান 3, যার ল্যান্ডার ছিল হচ্ছে বিক্রম, রোবট হচ্ছে প্রজ্ঞায়ন, ঠিক আছে। খুব শক্তি পয়েন্ট এটা লঞ্চ হয়েছিল তাদের ক্ষেত্রে। এছাড়া আদিত্য L1-এ পাঠিয়েছিল, সেটা হচ্ছে লাগরাঞ্জ পয়েন্ট L1-এ, অর্থাৎ সূর্য মানে সানের কাছে পাঠানো সব থেকে কাছাকাছি L1 যে পয়েন্টটা, সেখানে পৃথিবী থেকে পাঠানো হয়েছিল এই আদিত্য L1-কে, যাতে সে সূর্যের চারপাশে কিরকম কি হচ্ছে সেগুলো পর্যবেক্ষণ করতে পারে। তো এটা হচ্ছে আমাদের চাঁদ। চাঁদের 27.3 দিন লাগে রোটেশন এবং রেভলিউশন, অর্থাৎ
তাদের নিজের অক্ষের চারিদিকে ঘুরতেও যা সময় লাগে, পৃথিবীর চারপাশে ঘুরে আসতেও সেম সময় লাগে, ঠিক আছে? এবার হচ্ছে পৃথিবী। পৃথিবী যদি আমরা দেখতে পারি তাহলে আমরা যদি পৃথিবীকে এভাবে ভাঙতে পারি, তাহলে দেখা যাবে যে এর ৩টে পার্ট। বাইরের হচ্ছে ক্রাস্ট, ভিতরের এই টোটাল অংশটা হচ্ছে ম্যান্টেল, যেটা সবথেকে বেশি। তারপরে হচ্ছে কোর, ঠিক আছে? এই ম্যান্টেল অংশটা হচ্ছে সেমি সলিড, এই গোটা পার্টটা হচ্ছে সেমি সলিড, ঠিক আছে? আর তারপরে হচ্ছে কোর। আর একটা জিনিস মনে রাখবে, যে পৃথিবীর শেপ যদি কেউ জিজ্ঞাসা করে, তাহলে পৃথিবীর শেপ হচ্ছে জিওয়েড শেপ, ঠিক আছে? জিওয়েড। এবং এটাকে আরেকভাবে অবলেট স্ফেরয়েডও বলে, অবলেট স্ফেরয়েড, ঠিক আছে? অর্থাৎ এর যে ইকুইটোরিয়াল যে রেডিয়াস, ঠিক আছে? অর্থাৎ এই যে রেডিয়াসটা, এটা ধরো তুমি এটা যে বৃত্ত ধরে নাও, ঠিক আছে? এর যে রেডিয়াসটা হবে, ঠিক আছে? আর যদি আমি পোল বরাবর একটা এরকম আঁকি, তাহলে একটা পোলার রেডিয়াস হবে, ঠিক আছে? অর্থাৎ এই যে ইকুইটোরিয়াল রেডিয়াসটা, ঠিক আছে? ইকুইটোরিয়াল রেডিয়াস হচ্ছে পোলার রেডিয়াসের থেকে বড়। অর্থাৎ এই যে দাগটা, এই দাগটা এই দাগের থেকে বড়, ঠিক আছে? আচ্ছা, রোটেশন। পৃথিবীর যে এই অক্ষ, মানে আমাদের পৃথিবীর যে অক্ষটা, ঠিক আছে? এই বরাবর যদি অক্ষ ধরা হয়, তাহলে সরি, এটা যদি অক্ষ ধরা হয়, ঠিক আছে? এটা যদি অক্ষ ধরা হয়, তাহলে আমাদের যে মানে এটা যদি লম্ব হয়, ঠিক আছে? এটা যদি লম্ব হয়, তাহলে এই পৃথিবীর অক্ষটা এই লম্বের সাথে ৩.৫০ ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করে থাকে, ৩.৫০ ডিগ্রি অ্যাঙ্গেল, ঠিক আছে? তো এখানে আরো একটা কোশ্চেন হয়, যে এটা যদি আমাদের প্লেন হয়, মানে যেই প্লেনে পৃথিবী রয়েছে, সেই প্লেনের সাথেই পৃথিবীর অ্যাক্সিস ৬৬৬ ডিগ্রি কোণ করে, ঠিক আছে? 66.5 ডিগ্রি। তো এটা হচ্ছে রোটেশন। এই দুটো জিনিস গুলিয়ে যাবে না। রোটেশন মানে হচ্ছে নিজের অক্ষের চারপাশে এভাবে ঘোরা, নিজের অক্ষের চারপাশে এভাবে ঘোরা, ওয়েস্ট থেকে ইস্ট, ওয়েস্ট থেকে ইস্ট, ঠিক আছে? নিজের অক্ষের চারপাশে এভাবে ঘোরা, ওয়েস্ট থেকে ইস্ট। এটা হচ্ছে রোটেশন, ঠিক আছে? এই রোটেশনের ফলে কি হয়? রোটেশনের ফলে হচ্ছে ডে নাইট হয়, দিন রাত্রি হচ্ছে। তারপর হচ্ছে যে সমস্ত আমাদের জোয়ার ভাটা হচ্ছে, ঠিক আছে? কোরিওলিস ফোর্স যেটা হচ্ছে, যার জন্য বায়ুগুলো এরকম বেঁকে যায়, সেই জিনিসগুলো, এগুলো হচ্ছে রোটেশনের জন্য। আর রেভলিউশন মানে হচ্ছে যে পৃথিবী সূর্যের চারপাশে যখন প্রদক্ষিণ করছে এরকম ৩৬৫ দিনে, ঠিক আছে? তো সেইটা হচ্ছে রেভলিউশন। এই রেভলিউশনের ফলে কি হয়? সিজন হয়, ঠিক আছে? আচ্ছা, পৃথিবী যখন সূর্যের সব থেকে কাছে থাকে, তখন সেটাকে বলা হয় হচ্ছে পেরিহিলিয়ন, ঠিক আছে? পেরিহিলিয়ন। মনে রাখার এটা সব থেকে সহজ সহজ উপায় হচ্ছে পি দিয়ে পেরি, পি দিয়ে হচ্ছে পাশাপাশি, ঠিক আছে? পাশাপাশি। তো মনে রাখবে, যখন পাশাপাশি আছে তখন সেটা হচ্ছে ক্লোজেস্ট, তখন সেটা হচ্ছে পেরিহেলিয়ন, ঠিক আছে? জানুয়ারি 3 হয়। আর যখন দূরে আছে সেটা হচ্ছে অ্যাফেলিয়ন, সেটা হচ্ছে সব থেকে দূরে। তো এটা হচ্ছে রোটেশন আর রেভলিউশন। কিভাবে সিজন হচ্ছে আমাদের দেখো, এটা হচ্ছে সূর্য। সূর্য সব থেকে এই একটা সময়ে যখন পৃথিবী সূর্যের থেকে কাছাকাছি চলে আসছে, তখন এই যে এটা হচ্ছে মকর ক্রান্তি রেখা, ঠিক আছে? এই মকর ক্রান্তি রেখার উপরে ডাইরেক্ট সূর্যের আলো পড়ছে, ঠিক আছে? অর্থাৎ এই যে জোনটা, এই জোনটা কিন্তু আলোতে থাকছে, কিন্তু এই পাশে যে জোনটা সেটা অন্ধকারে থাকছে, ঠিক আছে? অর্থাৎ আমাদের যে আমাদের যে উত্তর গোলার্ধ, সেই উত্তর গোলার্ধের অধিকাংশ এরিয়া কিন্তু অন্ধকারে আছে। এবং যার কারণে এই সময় উত্তর গোলার্ধে চলছে হচ্ছে, এটা যদি আমাদের কর্কটক্রান্তি রেখা হয়, ঠিক আছে? এই সময় কিন্তু উত্তর গোলার্ধে তখন ঠান্ডা চলছে, ঠিক আছে? অর্থাৎ সূর্য যখন মকর ক্রান্তি রেখার উপরে ডাইরেক্ট আলো ফেলছে, ঠিক আছে? তখন আমাদের এখানে উত্তর গোলার্ধে চলছে হচ্ছে শীত। এবং এই শীতের সময় যে উত্তর গোলার্ধের এই অংশটা, এই অংশে কিন্তু টানা অন্ধকার চলছে। এই জন্য এই অংশে তখন টানা ৬ মাস রাত চলে, ঠিক আছে? টানা ৬ মাস নাইট, 6 মান্থ, ঠিক আছে? তো এটাকে আমরা কি বলি? উইন্টার সলস্টিস বলি, ঠিক আছে? December 22-তে। এরপর আবার পৃথিবী যখন ঘুরে ঘুরে এই পজিশনে আসছে, তখন ডাইরেক্ট শুধুমাত্র যে ইকুয়েটর আছে, সেই ইকুয়েটরের উপরে ডাইরেক্ট সূর্যের আলো পড়ছে। অর্থাৎ সেই সময় দিন রাত্রির দৈর্ঘ্য দুটো ক্ষেত্রে সমান হচ্ছে, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা এটাকে বলি স্প্রিং ইকুইনক্স, অর্থাৎ মাস ২১, ২১শে মার্চ, ২১শে মার্চ এটাকে আমরা বলি হচ্ছে বিষুব, ঠিক আছে? স্প্রিং ইকুইনক্স, বসন্ত বিষুব, আমরা এটাকে বলি বসন্ত বিষুব, ঠিক আছে? ২১শে মার্চ। অর্থাৎ এই সময় দিন রাত্রি সমান হয়ে থাকে। এবার আবার পৃথিবী ঘুরতে ঘুরতে এই পজিশনে আসছে। এবার কি হচ্ছে? সূর্যের আলো ডাইরেক্ট পড়ছে হচ্ছে কর্কটক্রান্তি রেখার উপরে। অর্থাৎ এই অংশে কিন্তু ডাইরেক্ট সোলার রেডিয়েশন পড়ছে। আর যার জন্য এই যে উত্তর গোলার্ধের এই অংশটুকু তুমি দেখতে পাচ্ছ, এখানে কিন্তু টানা এখন ৬ মাস দিন চলবে, 6 মান্থ এখানে ডে চলবে, ঠিক আছে? আর ডাইরেক্ট সূর্যের আলোটা আমাদের উত্তর গোলার্ধে পড়বে, এই জন্য এখানে গরম থাকবে। এবং যার জন্য এই সময় লংগেস্ট ডে হবে ইন নর্থ, মানে উত্তর গোলার্ধে ২১শে জুন হচ্ছে সব থেকে বড় দিন। ২১শে জুন হচ্ছে
লংগেস্ট ডে, ঠিক আছে? আর এখানে ছিল হচ্ছে শর্টেস্ট ডে, ঠিক আছে? সেরকম ভাবে আবার এরকম ঘুরে ঘুরে পৃথিবী যখন এদিকে চলে আসবে, তখন এই অংশটা সূর্যের আলো পাবে এবং এই অংশটা অন্ধকার থাকবে। অর্থাৎ দুই গোলার্ধেই কিন্তু সমান পরিমাণের অন্ধকার এবং সমান পরিমাণ আলো। অর্থাৎ এক্ষেত্রেও দিন রাত্রির দৈর্ঘ্য সমান, এবং এটাকে আমরা বলি হচ্ছে অটম ইকুইনক্স, ঠিক আছে? ইকুইনক্স মানে হচ্ছে বিষুব। আচ্ছা, এবার হচ্ছে ল্যাটিটিউড লঙ্গিটিউড, ঠিক আছে? আমাদের ইকুয়েটর, এটা হচ্ছে আমাদের ইকুয়েটর, ঠিক আছে, 0 ডিগ্রি। এটা আমাদের প্রথমে দক্ষিণ দক্ষিণ আমেরিকার এই অংশের মধ্যেই যাচ্ছে। আচ্ছা, আমাদের এই পার্ট গুলো একবার দেখে নিতে হবে, ঠিক আছে, ম্যাপের মধ্যে কোনটা কি কোন কান্ট্রির মধ্যেই যাচ্ছে, ঠিক আছে? এক্সাক্ট মাথায় রাখার দরকার নেই, বাট তবুও টোটাল দেখে নিতে হবে কিছুটা। যেমন ব্রাজিল, কঙ্গো, ইন্দোনেশিয়া, এই অঞ্চলের মধ্যে ইকুয়েটরটা পাস হয়, ঠিক আছে? টপিক অফ ক্যান্সার, টপিক অফ ক্যান্সার যেমন পাস হচ্ছে উত্তর আমেরিকা, মেক্সিকো, ঠিক আছে, এদিকে সৌদি, এদিকে হচ্ছে আহ, ইজিপ্ট, লিবিয়া, ঠিক আছে? আমাদের ইন্ডিয়ার মাধ্যমে কোন স্টেট গুলোর মধ্যেই পাস হচ্ছে সেই পার্ট গুলো আমাদেরকে, যখন আমরা ইন্ডিয়া দেখবো তখন সেই পার্ট গুলোর মধ্যে আমরা দেখবো, ঠিক আছে? বাকি এখানে যে জিনিসটা দেখানোর জন্য তোমাদের এই ম্যাপটা, এই ছবিটা দেওয়া, সেটা হচ্ছে যে কোথায় গেল, হ্যাঁ, 33.5 ডিগ্রি সাউথ, এটা 23.5 ডিগ্রি সাউথ, অর্থাৎ মকর ক্রান্তি রেখা থেকে কর্কট ক্রান্তি রেখা, এই যে এই অংশটা, এই অংশটার মধ্যে কিন্তু সূর্যের আলো সবসময় ডাইরেক্ট পড়ে, ঠিক আছে? ডাইরেক্ট সূর্যের আলো পড়ে, ঠিক আছে? অর্থাৎ এই অংশটা কিন্তু গরম থাকে, যার জন্য এটাকে আমরা বলি টরিড জোন, ঠিক আছে? এটাকে আমরা বলি টরিড জোন, ঠিক আছে? এর পরবর্তী যে অংশটা, এই অংশটায় এক্ষেত্রে সূর্যের আলো এরকম ভাবে পড়ে, তির্যক ভাবে পড়ছে, ঠিক আছে? তির্যক ভাবে পড়ছে, স্ল্যান্ট ভাবে পড়ছে, যার ফলে এখানে কিন্তু এতটা গরম থাকে না। এই জন্য এটাকে আমরা বলি টেম্পারেট জোন, এটাকে আমরা বলি টেম্পারেট জোন। এইটা কিন্তু মনে রাখবে, এই জায়গাটা কিন্তু মনে রাখবে, কেননা যখন আমরা ক্লাইমেট দেখবো তখন কিন্তু এই পার্ট গুলো আমাদের জানা দরকার। যেমন এই পার্টটা দেখো, ইন্ডিয়ার ক্ষেত্রে এই পার্টটা কিন্তু টেম্পারেট জোনের মধ্যে পড়ছে, কিন্তু সেদিক থেকে দেখতে গেলে এই পার্টটা কিন্তু আবার টরিড জোনের মধ্যে পড়ছে। অর্থাৎ আমাদের ইন্ডিয়ার মধ্যে দুই ধরনের ক্লাইমেট দেখা যাচ্ছে, এবং এইটার প্রভাবে অনেক রকম পার্টে কিন্তু আলাদা আলাদা রকম ক্লাইমেট সৃষ্টি হচ্ছে। এই পার্টটা আমরা পরে দেখবো। আচ্ছা, যখন আরো নিচে চলে যাচ্ছি, তখন এখানে তৈরি হচ্ছে একেবারেই স্ল্যান্ট ভাবে পড়ছে সূর্যের আলো। তো এইখানে হচ্ছে তাপ একেবারেই যাচ্ছে না, এটাকে আমরা বলি হচ্ছে ফ্রিজিং জোন। আচ্ছা, ল্যাটিটিউড লঙ্গিটিউডের ব্যাপারটা একবার দেখে নাও কিভাবে ক্যালকুলেশন হয়। যখন পৃথিবী একবার নিজের অক্ষের চারপাশে পুরোটা ঘুরে আসছে 360 ডিগ্রি, তখন হচ্ছে আমাদের 24 ঘন্টা হচ্ছে অ্যাপ্রক্সিমেট। অর্থাৎ 15 ডিগ্রি রোটেশন হচ্ছে 1 ঘন্টা, অর্থাৎ 1 ডিগ্রি রোটেশন হচ্ছে 4 মিনিট। অর্থাৎ যখন আমরা ল্যাটিটিউড লঙ্গিটিউড বরাবর যখন আমরা আহ লঙ্গিটিউড বরাবর যখন আমরা এদিকে যাব, তখন প্রতি 1 ডিগ্রির জন্য আমাদের 4 মিনিট করে টাইম বেড়ে যাবে, ঠিক আছে? যখন আমরা এদিক থেকে এদিকে যাব, যখন আমরা জিএমটি, অর্থাৎ এটা হচ্ছে আমাদের জিএমটি, ঠিক আছে? এই জিএমটি থেকে যখন আমরা এদিকে যাব, প্রতি 1 ডিগ্রি বরাবর 4 মিনিট করে বাড়তে থাকবে। যখন এদিকে যাব, তখন প্রতি 1 ডিগ্রি বরাবর 4 মিনিট করে কমতে থাকবে, ঠিক আছে? এই করতে 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 যখন আমরা ঘুরে আবার চলে আসি ঠিক এই বরাবর, এখানে হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল ডেট লাইন, ঠিক আছে? সেই ইন্টারন্যাশনাল ডেট লাইনটা তোমাদের এখানে দেখানো হয়েছে। অর্থাৎ ইন্টারন্যাশনাল ডেট লাইন যখন তোমরা ওয়েস্ট থেকে ইস্টের দিকে যাবে, অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে যাবে, তখন একটা দিন এক্সট্রা জুড়ে যাবে, লাইক এক্সট্রা জুড়ে যাবে তোমার ক্যালেন্ডারে। কেন? কারণ অলরেডি এরকম করে এদিকে বাড়ছে 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 বাড়ছে, বাড়তে 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 যখন তুমি এখান থেকে এসে ক্রস করছো, তোমার কিন্তু একদিন বেড়ে যাচ্ছে, ঠিক আছে? অর্থাৎ এই পাশ থেকে যখন আবার তুমি এদিকে ঘুরছো, একদিন কমতে 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 এখানে গিয়ে তোমার একদিন বেড়ে যাচ্ছে, ঠিক আছে? অর্থাৎ যখন তুমি ওয়েস্ট থেকে ইস্টে আসছো, তখন তুমি একদিন এক্সট্রা কাউন্ট করছো, একদিন তোমার বেড়ে যাচ্ছে। এদিকে যখন তুমি এদিকে ইস্ট থেকে ওয়েস্টে যাচ্ছ, তখন তুমি একদিন কমিয়ে যাচ্ছে তোমার, ঠিক আছে? তো এই জিনিসটা তোমার ম্যাপে একবার নিজেরা বোঝার চেষ্টা করবে, তাহলে আরো ইজিলি জিনিসটা বুঝতে পারবে যে কোথা থেকে জিনিসটা কমছে এবং বাড়ছে। আচ্ছা, এটা হচ্ছে জোয়ার ভাটা কি করে হয় দেখে নাও একবার। যখন সূর্য, পৃথিবী, চাঁদ একই সরলরেখায় থাকে, অর্থাৎ যেটাকে আমরা বলি সিজগি কন্ডিশন, তো এই ক্ষেত্রে কিন্তু সূর্য পৃথিবীর জলকে আকর্ষণ করছে, চাঁদও পৃথিবীর জলকে আকর্ষণ করছে, ঠিক আছে? এটা হচ্ছে স্প্রিং টাইড, এটাকে হাই ম্যাগনিটিউড টাইড বলে, ঠিক আছে? ঠিক সেম জিনিসটা হয় যখন নিপ টাইড হয়। নিপ টাইডের ক্ষেত্রে কি হয়, যে সূর্য আর চাঁদ পৃথিবীর সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করে থাকে, যার ফলে সূর্য এদিক থেকে জল টানছে, চাঁদের দিক থেকে জল টানছে, কিন্তু জল তো লিমিটেড, এদিকের টানটা দুজন একে অপরকে ক্যান্সেল আউট করে দেবে, ঠিক আছে? যার ফলে অতটা পরিমাণে জোয়ার হবে না। এটাকে আমরা বলি হচ্ছে নিপ টাইড।
আচ্ছা, এই যে এই টার্ম গুলো, এগুলো তোমাদের ইংলিশে পড়তে হবে এই কারণে, কারণ এখন কিন্তু অনেক সময় কোশ্চেনে ডাইরেক্ট স্প্রিং টাইডকেই বাংলা হিসেবে লেখা থাকে, ঠিক আছে? তো ওক্ষেত্রে ট্রান্সলেশন কিন্তু ওরা লিখে দেয় না, মানে বাংলা টার্ম কিন্তু ওরা লেখে না। তো সেক্ষেত্রে আমাদের ইংলিশ টার্ম গুলো অন্তত জানতে হবে, ঠিক আছে? যখন এবার হচ্ছে গ্রহণ, ঠিক আছে? যখন সূর্য, পৃথিবী, চাঁদ এক সরল রেখায় থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে সূর্যগ্রহণ হয়। কেন? কারণ সূর্য আর পৃথিবীর মাঝখানে এই অংশে লোক যেগুলো আছে, তারা শুধু সূর্যগ্রহণ দেখতে পাবে। কেন? কারণ সূর্য, পৃথিবী, চাঁদ এক সরল রেখায়, সূর্যের আলোকে চাঁদ ব্লক করে দিচ্ছে এবং চাঁদের যে ছায়াটা সেটা এই অংশে পড়ছে, অর্থাৎ এই অংশের মানুষ কিন্তু সূর্যকে দেখতে পাবে না। তো সেই অংশের মানুষের জন্য কিন্তু তখন সূর্যগ্রহণ, ঠিক আছে? এই যে অংশটা ডার্ক, ঠিক আছে, এখানের লোকজন পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখবে। এটাকে আমরা বলি হচ্ছে উমরা, উমরা কন্ডিশন, ঠিক আছে, উমরা। কিন্তু এই যে এই অংশের মানুষরা, ঠিক আছে, এই অংশে যে মানুষরা আছে, তারা কিন্তু অর্ধগ্রহণ দেখবে, ঠিক আছে, অর্ধগ্রহণ দেখবে, যার জন্য এটাকে আমরা বলি হচ্ছে পেনুমরা, ঠিক আছে। আচ্ছা, এবার যদি এবারে চন্দ্রগ্রহণ, ঠিক আছে, যখন সূর্য, পৃথিবী, চাঁদ এক সরল রেখায় আসছে, ঠিক আছে, তখন সূর্যের আলোকে ব্লক করে দিচ্ছে হচ্ছে পৃথিবী, যার ফলে এই অংশের যে মানুষ, ঠিক আছে, সেই অংশ, এবার চাঁদের তো নিজস্ব আলো নেই, চাঁদ কার আলোয় আলোকিত হয়? সূর্যের আলোয় আলোকিত হয়, ঠিক আছে। যার ফলে এখানে যখন সূর্যের লাইটটা ব্লক হয়ে যাচ্ছে, তখন এই অংশের মানুষ কিন্তু আর চাঁদকে দেখতে পাচ্ছে না, ঠিক আছে। তো সেক্ষেত্রে কিন্তু চন্দ্রগ্রহণ হয় সেটা, ঠিক আছে। তো এখানে হচ্ছে তোমরা দেখতে পারো যে আর্থের অ্যাটমসফিয়ারে অক্সিজেনের পরিমাণ হচ্ছে 21%, নাইট্রোজেন 78%, ঠিক আছে। তো এই জিনিসটা আরো তোমাদের ডিটেলসে একটা চার্ট দিয়ে দেওয়া হবে, এই চার্টে লেখা থাকবে যে কোনটার কত পার্সেন্ট আছে, কারণ সেইখান থেকেও কিন্তু কোশ্চেন আসে। তো এবার চলো ফিরে আসা যাক হচ্ছে আমাদের কোশ্চেনে, যেখানে আমরা কোশ্চেন গুলো দেখে এসেছিলাম। হুম, তাই কি বলছে? হুইচ প্ল্যানেট ইজ নোন অ্যাজ মর্নিং স্টার অর ইভিনিং স্টার? তুমি দেখিয়েছিলাম কাকে মর্নিং স্টার বলে, যে হচ্ছে ভেনাস, শুক্র গ্রহকে। একে আর্থের টুইনও বলে, আর্থের টুইন বলে, ঠিক আছে, হটেস্ট প্ল্যানেট বলে, ব্রাইটেস্ট, হটেস্ট, ঠিক আছে। এবার হচ্ছে সান, সান প্রডিউসেস এনার্জি মেইনলি বাই হুইচ প্রসেস? নিউক্লিয়ার ফিশন আর ফিউশন, এই দুটোর মধ্যে কিন্তু কনফিউশন হতে পারে, ঠিক আছে। সানের মধ্যে কি হচ্ছে তাহলে দেখা যাচ্ছে? সানের মধ্যে নিউক্লিয়ার ফিশন না ফিউশন? নিউক্লিয়ার ফিউশন, নিউক্লিয়ার ফিউশন হচ্ছে সানের মধ্যে, যার ফলে সানে হাইড্রোজেন এবং হিলিয়াম, এই সমস্ত গ্যাসগুলো সানের মধ্যে আছে, ঠিক আছে। এই যে প্রোটন, প্রোটন যে চেইন রিঅ্যাকশন হচ্ছে একটা, যেমন ধরো হাইড্রোজেন নিউক্লিয়ার যেটা আছে, হাইড্রোজেন, হাইড্রোজেন এর সাথে হিলিয়াম, ঠিক আছে, এই দুটো অ্যাটমের কিন্তু ফিউশন হচ্ছে, অর্থাৎ এই দুটো অ্যাটম একে অপরের সাথে মিলে যাচ্ছে, ঠিক আছে, মিলে গিয়ে এনার্জি তৈরি হচ্ছে। হুইচ প্ল্যানেট রোটেটস ফ্রম ইস্ট টু ওয়েস্ট? ঠিক আছে, অপোজিট টু মোস্ট প্ল্যানেট। এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, অপোজিট টু মোস্ট প্ল্যানেট, ঠিক আছে। ম্যাক্সিমাম যে আমাদের প্ল্যানেট গুলো আছে সেগুলো রোটেট হয় হচ্ছে ওয়েস্ট টু ইস্ট, ওয়েস্ট টু ইস্ট, ঠিক আছে। আমাদের পৃথিবীও তাই, ওয়েস্ট টু ইস্ট। বাট দুটো প্ল্যানেট আছে, ভেনাস এবং ইউরেনাস, ইউরেনাস, এই দুটো প্ল্যানেট কি হয়, ইস্ট থেকে ওয়েস্টের দিকে করে, ঠিক আছে, ইস্ট থেকে ওয়েস্টের দিকে, বাকি প্ল্যানেট গুলোর সাথে উল্টো দিকে। বিগ ডিপার অ্যাস্টেরিজম কার পার্ট? বিগ ডিপার হচ্ছে, আমরা যে উর্সা মেজর পড়েছিলাম, ঠিক আছে, এরকম দেখতে, এরকম দেখতে পড়েছিলাম সপ্তর্ষি মন্ডল, এই সপ্তর্ষি মন্ডলের পার্ট হচ্ছে বিগ ডিপার, উর্সা মেজর। আর্থ কমপ্লিটস ওয়ান রাউন্ড অন ইটস অ্যাক্সিস অ্যাপ্রক্সিমেটলি টাইম। আচ্ছা, পৃথিবী নিজের অক্ষের চারপাশে ঘুরতে কতটা সময় নিচ্ছে? 23 ঘন্টা 56 মিনিট, নিশ্চয়ই বলে দেওয়ার কিছু কারণ নেই, ঠিক আছে। হোয়াট ইজ দ্য মেইন কজ অফ ডিফারেন্ট সিজনস অন আর্থ? সিজনস অন আর্থ, সরি। হ্যাঁ, তাহলে আমাদের ঋতুগুলোর জন্য কি দায়ী? তোমাদের বলেছিলাম রোটেশন হচ্ছে কি করে, রোটেশনের মাধ্যমে কি হচ্ছে, রোটেশনের মাধ্যমে ডে অ্যান্ড নাইট হচ্ছে। কিন্তু যখন চারদিকে এরকম ভাবে ঘুরছে পৃথিবী, মাঝখানে সূর্য, তখন এর জন্য কি হচ্ছে? রেভলিউশন, এটা রেভলিউশন, মানে রেভলিউশনের ফলে আমাদের সিজন দেখা দিচ্ছে, ঠিক আছে। দ্য প্রাইম মেরিডিয়ান পাসেস থ্রু হুইচ অফ দ্য ফলোইং প্লেসেস? প্রাইম মেরিডিয়ান কি? প্রাইম মেরিডিয়ান হচ্ছে জিএমটি, গ্রিনউইচ মিন টাইম, গ্রিনউইচ মিন টাইম। এটা হচ্ছে আমাদের 0 ডিগ্রি লঙ্গিটিউড আছে, 0 ডিগ্রি লঙ্গিটিউড, যেটা আমাদের গ্রেট ব্রিটেনের গ্রিনউইচ যে অবজারভেটরি আছে তার মধ্যে দিয়ে পাস হচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে গ্রিনউইচ। ইন্টারন্যাশনাল ডেট লাইন অ্যাপ্রক্সিমেটলি ফলোজ হুইচ লঙ্গিটিউড? অর্থাৎ
যে ইন্টারন্যাশনাল ডেট টাইম বা আইডিএল আছে, এটা কত ডিগ্রি লঙ্গিটিউডকে ফলো করে বা কত ডিগ্রি দ্রাঘিমাংশকে ফলো করে। 0 ডিগ্রিটা পাস হচ্ছে জিএমটি অর্থাৎ গ্রিনউইচের মধ্যে দিয়ে। এটা যখন এরকম ভাবে ঘুরে এই পজিশনে আসছে, এই পজিশনে 180 ডিগ্রি, তখন সেটাকে আমরা বলছি আইডিএল অর্থাৎ 180 ডিগ্রি লঙ্গিটিউড। হুইচ গ্যাস ওয়াজ লিস্ট অ্যাবান্ডেন্ট ইন দ্য আর্লি অ্যাটমসফিয়ার অফ দ্য আর্থ? আচ্ছা, কোন গ্যাস সবথেকে কম পরিমাণে প্রেজেন্ট ছিল যখন প্রথম অ্যাটমসফিয়ার তৈরি হয়েছিল? যখন প্রথম অ্যাটমসফিয়ার তৈরি হয় সেই সময় কিন্তু বাতাসে অক্সিজেন ছিল না। অক্সিজেন পরবর্তীতে তৈরি হয়েছিল যখন সেখানে জলের মধ্যে জীবের উৎপত্তি হয়। তারা যখন ব্লু গ্রিন অ্যালগি, তারা যখন পরবর্তীতে অক্সিজেন তৈরি করতে শুরু করে, সেখান থেকে অক্সিজেন আমাদের বাতাসে আসে। তার আগে কিন্তু অক্সিজেন আমাদের ছিল না, যার কারণে এখনো ম্যাক্সিমাম গ্রহতে কিন্তু অক্সিজেনের পরিমাণ নেই বললেই চলে। হোয়াট ইজ দ্য টিল্ট অফ আর্থ অ্যাক্সিস উইথ দ্য প্লেনস অফ আর্থ অরবিট? আচ্ছা, পৃথিবীর এটা হচ্ছে অক্ষ, পৃথিবীর অক্ষ, ঠিক আছে। এটা হচ্ছে পৃথিবীর যে লম্ব আমরা যেটা কল্পনা করি, এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 33.5 ডিগ্রি। আর এটা হচ্ছে আমাদের প্লেন, ঠিক আছে, যেই প্লেনে পৃথিবী ঘুরছে। তো এর সাথে এর যে অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে 66.5 ডিগ্রি। হাউ মেনি ল্যাটিটিউডস আর ইমাজিন অন দ্য সার্ফেস অফ দ্য আর্থ? আচ্ছা, পৃথিবীর চারপাশে কতগুলো অক্ষাংশ আছে? এটা কত? 0 ডিগ্রি। এটা কত? এখানে 33.5 ডিগ্রি। এটা কত? 67.5 ডিগ্রি, 66.5। এটা কত? 90 ডিগ্রি। অর্থাৎ এখানে 90খানা আছে, এদিকেও 90টা আছে, আর 0 ডিগ্রিটা একটা, অর্থাৎ 90 + 90 + 1 কটা? 181টা। আমরা যদি এরকম ভাবে দেখি যে দ্রাঘিমাংশ বা যেগুলো লঙ্গিটিউড বলি, সেটা কটা আছে? সেটা কটা আছে? সেটা কিন্তু গোটা চারপাশে আমরা ঘুরছি, এরকম ঘুরছি, ঠিক আছে, অর্থাৎ 360, ঠিক আছে, তো 181টা। হোয়েন ডাজ স্প্রিং টাইডস অকার? স্প্রিং টাইড কি? স্প্রিং টাইড মানে যখন আমরা দেখতে পাই সিজগি কন্ডিশন তৈরি হচ্ছে, সিজগি কন্ডিশন, ঠিক আছে। সিজগি মানে সূর্য, এখানে হচ্ছে পৃথিবী, এখানে হচ্ছে চাঁদ, এটা হচ্ছে পৃথিবীর জলগুলো উঠে আসছে, ঠিক আছে, অর্থাৎ সিজগি কন্ডিশন, অর্থাৎ হোয়েন সান, মুন, আর্থ ইন সেম লাইন। তো চলো এবার পরের পার্টে যাওয়া যাক। তো সবার মধ্যে এনার্জি আছে তো এখনো আগের মতো? হুম, ঠিক আছে, চলো। তো এখানে দেখতে পাচ্ছ আজকে আমরা এই চ্যাপ্টার দুটোতে করব হচ্ছে ফার্স্টে প্রি হিস্টোরিক ইন্ডিয়া, প্রি হিস্টোরিক ইন্ডিয়া, এবং তার সাথে আমরা করব হচ্ছে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, ঠিক আছে। তো এখানে হচ্ছে কোশ্চেন গুলো আছে, দেখে নিতে পারো, ঠিক আছে। আমরা ফিরে আসবো, এই কোশ্চেন গুলো আবার আমরা সলভ করবো, কিন্তু তার আগে কনসেপ্টটা পড়ে নেবো। অনেক কটা কোশ্চেন আছে। তো সবার ফার্স্টে হচ্ছে প্রি হিস্ট্রি। প্রি হিস্ট্রি বলতে কাকে বোঝায়? যেই সময়ে আমাদের কোনো রিটেন ডকুমেন্ট নেই, অর্থাৎ আমাদের কোনো লিখিত নথি নেই, ঠিক আছে। যে আমরা কি করে জানতে পারি সেই ইতিহাস সম্পর্কে? বিভিন্ন স্টোন টুল আর বিভিন্ন আর্কিওলজিক্যাল এভিডেন্স, ঠিক আছে, এগুলোর মাধ্যমে যেই হিস্ট্রির কথাটা জানা যায় সেটাকে আমরা বলি হচ্ছে প্রি হিস্ট্রি, ঠিক আছে। তারপরে আছে হচ্ছে একটা প্রোটো হিস্ট্রি। প্রোটো হিস্ট্রি মানে যার লিখিত ডকুমেন্ট আছে, ঠিক আছে, সেগুলোকে ডেসিফার করা যায়নি, এটা হচ্ছে প্রোটো হিস্ট্রি। তো তার পরবর্তী পার্টটা হচ্ছে হিস্ট্রি, যেটার মধ্যে লিখিত ডকুমেন্ট আছে এবং সেটাকে ডেসিফারও করা গেছে। তো এটা হচ্ছে এই যে প্রি হিস্ট্রি, এই প্রি হিস্ট্রি মেনলি তিনটে পার্ট, ঠিক আছে, মেনলি তিনটে পার্ট প্রি হিস্ট্রি। একটা হচ্ছে প্যালিওলিথিক, প্যালিওলিথিক, ঠিক আছে, এখানে ছবিতে তোমরা দেখতে পাবে, এটা হচ্ছে টোটালটা প্যালিওলিথিক, ঠিক আছে। তারপরে একটা আছে হচ্ছে মেসোলিথিক, আর একটা নিওলিথিক। এই প্যালিওলিথিকের মধ্যে তিনটে পার্ট। লোয়ার প্যালিওলিথিক, এটা হচ্ছে 6 লাখ থেকে 1.5 লাখ বছর, ঠিক আছে, এটা হচ্ছে বিসি, ঠিক আছে। তারপরে হচ্ছে মিডিল প্যালিওলিথিক, যেটা হচ্ছে 1.5 লাখ থেকে 40,000, এবং আপার প্যালিওলিথিক, যেটা হচ্ছে 40,000 থেকে 10,000। এগুলো কিন্তু সব বিফোর ক্রাইস্ট, অর্থাৎ বিসি, বিসিতে ভ্যালু, ঠিক আছে, বিফোর ক্রাইস্ট। মেসোলিথিক হচ্ছে 10,000 থেকে 6,000, নিওলিথিক হচ্ছে 7,000 থেকে 1,000 বিসি, ঠিক আছে। মোটামুটি একবার টাইম পিরিয়ড গুলো মনে রাখো, কারণ এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। আচ্ছা, এরপর হচ্ছে প্যালিওলিথিক এজ। প্যালিওলিথিক এজে মানুষজন কিভাবে থাকতো তখন? দেখা যেতে পারে যে সেই সময় বড় বড় পাথর যেগুলো ছিল, সেই পাথরগুলোকে সাইড দিয়ে ভেঙে ভেঙে টুকরো করে যন্ত্রাংশ বানানো হতো, ঠিক আছে। তো এই ধরনের খুব কোর্স টুল বলা যেতে পারে, ঠিক আছে, কোর্স বা ক্রুড, ঠিক আছে, বা রাফ রাফ স্টোন ইউজ করা হতো, ঠিক আছে।
সেই সময় ইকোনমি কি ছিল? ফুড হান্টার এবং ফুড গ্যাদারার, ঠিক আছে? মানে হান্টার এবং ফুড গ্যাদারার, ঠিক আছে? মেইনলি নোমাডিক লাইফ। নোমাডিক মানে যাযাবরের মধ্যে তারা এক জায়গা থেকে এখানে একদিন, এখানে একদিন, এখানে একদিন এভাবে তারা ঘুরে বেড়াতো, ঠিক আছে? ঘুরে বেরিয়ে তারা পশু শিকার করতো এবং খাবার জোগাড় করতো, ঠিক আছে? সেই সময় কিন্তু কোনো এগ্রিকালচার হতো না, সেই সময় কোনো চাষাবাদ হতো না, সেই সময় কোনো পটারিও ছিল না। চাষাবাদ না হলে স্বাভাবিক সেগুলোকে রাখার কোনো জায়গার দরকার পড়বে না, আর দরকার না হলে পটারিও থাকবে না সেই সময়, ঠিক আছে? তো সেই সময় কোনো এগ্রিকালচার ছিল না, কোনো পটারি ছিল না। আচ্ছা, এরপরে হচ্ছে এই প্যালিওলিথিককে আমরা যে কতগুলো পার্টে ভাগ করতে পারি: লোয়ার প্যালিওলিথিক, মিডিল প্যালিওলিথিক এবং আপার প্যালিওলিথিক। ফার্স্ট হচ্ছে লোয়ার প্যালিওলিথিক, ঠিক আছে? এর টাইম পিরিয়ডটা দেখে নাও, 6 লাখ থেকে 1.5 লাখ, ঠিক আছে? এই সময় যে স্পিসিস পাওয়া যেত, হিউম্যান স্পিসিস, সেটা হচ্ছে হোমো ইরেক্টাস। এখান থেকে কিন্তু কোশ্চেন আসে, ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে এই লোয়ার প্যালিওলিথিক টাইমকে বলা হতো ইকিউলিয়ান টাইম। ইকিউলিয়ান, ঠিক আছে? এই কোশ্চেনটা কিন্তু এনটিপিসি তে এসছে, এবং এই কোশ্চেনটা দেওয়ার ফলে অনেকেই বুঝতে পারেনি যে অ্যাকিউলিয়ান মানেই হচ্ছে লোয়ার প্যালিওলিথিক। তো এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে, এটা মানে হচ্ছে লোয়ার প্যালিওলিথিক এজ, ঠিক আছে? এই লোয়ার প্যালিওলিথিক এজের কয়েকটা সাইট হচ্ছে: দিদেওয়ানা, যেটা হচ্ছে রাজস্থানে; বেলান ভ্যালি, যেটা হচ্ছে গঙ্গা ভ্যালিতে; দেন বোরি, মহারাষ্ট্রতে; হোংসি, কর্ণাটকে, ঠিক আছে? এবং আতিরামপাক্কাম, যেটা হচ্ছে তামিলনাড়ুতে। এই সাইটগুলো ম্যাপে দেওয়া আছে বোঝার সুবিধার জন্য। তো তোমরা এগুলো দেখে নিও এবং এগুলো মনে রাখো, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। আচ্ছা, এবার হচ্ছে মিডিল প্যালিওলিথিক, সেটা হচ্ছে 1.5 লাখ থেকে 40,000 বছর। মিডিল প্যালিওলিথিক কি হলো? এই যে বড় বড় স্টোন টুল গুলো ছিল, এগুলো কি এবার ভাঙা শুরু হলো, ঠিক আছে? ভেঙে এরকম ছোট ছোট টুল তৈরি করা হলো, এই ছোট ছোট টুল টুল তৈরি করা হলো, ঠিক আছে? তো এইগুলোকেই এই সময় কি কি যন্ত্রাংশ পাওয়া যেত: স্ক্র্যাপার, বোরার, পয়েন্ট, ঠিক আছে? দেখছো পয়েন্টের মতো? তো এই ধরনের জিনিসগুলো কিন্তু মানে পয়েন্টেড, বেসিক্যালি পয়েন্টেড টুল তৈরি হওয়া শুরু হলো, ঠিক আছে, এই সময় থেকে। আচ্ছা, এই সময়ও কিন্তু যে তোমার হান্টার গ্যাদারার লাইফটাই ছিল, কিন্তু এর সাথে সাথে সিজনাল প্যাটার্ন লক্ষ্য করা গেল। অর্থাৎ তারা একটা ঋতুর সাথে সাথে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হতে শুরু হলো, ঠিক আছে? তো এটা হচ্ছে লোয়ার প্যালিওলিথিকের সময় হচ্ছে কোর টুল, এবং মিডিল প্যালিওলিথিক হচ্ছে ফ্লেক টুল। মনে রাখবে, যখন এই কোর টুল থেকে ভেঙে যে টুকরো বেরোচ্ছে সেটাকে আমরা ফ্লেক বলি। এই ফ্লেক টুল মিডিল প্যালিওলিথিকের কিন্তু একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আচ্ছা, এবার হচ্ছে আপার প্যালিওলিথিক, সেটা হচ্ছে 40,000 থেকে 10,000 বছর, ঠিক আছে? এই সময় কি হলো? এই সময় স্টোন ব্লেড তৈরি হচ্ছে, বোন নিডল, ঠিক আছে? আরো সূক্ষ্ম হচ্ছে জিনিসটা, আর বেসিক্যালি আরো সূক্ষ্ম হচ্ছে এবং শার্প হচ্ছে, ঠিক আছে? অর্থাৎ স্মলার হচ্ছে এবং শার্পার হচ্ছে যন্ত্রাংশগুলো। এবং এই সময় থেকে কিন্তু মানুষ ধীরে ধীরে দেয়ালে ছবি আঁকা শুরু করে, ঠিক আছে? যেমন এটা হচ্ছে ভীমবেটকা কেভে। এই সময় থেকেই প্রথম আর্টের এভিডেন্স পাওয়া যায়, ঠিক আছে? ভীমবেটকা কেভ দেখতে পারো, এটা হচ্ছে যেমন মধ্যপ্রদেশে ইউনেস্কো হেরিটেজ সাইট, ঠিক আছে? এখানে আপার প্যালিওলিথিক এবং মেসোলিথিক এবং নিওলিথিক, ঠিক আছে? তিনটে পিরিয়ডেরই কিন্তু এভিডেন্স এবং ছবি এখানে দেখতে পাওয়া যায়। এবার হচ্ছে মেসোলিথিক পিরিয়ড, ঠিক আছে? মেসোলিথিক পিরিয়ডে কি হয়েছিল এই সময়? আস্তে আস্তে, আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, আপার প্যালিওলিথিকের শেষের দিকে, ঠিক আছে, বা হচ্ছে মিডিল প্যালিওলিথিক থেকে আপার প্যালিওলিথিকের সময় কিন্তু আইস এজ ছিল, ঠিক আছে? আইস এজ ছিল। এটা আমি প্যালিওলিথিকের কথা বলছি, ঠিক আছে? প্যালিওলিথিক এজে। বাট এই আইস এজের শেষের দিকে সেই সময় শুরু হয়েছে মেসোলিথিক এজ। সেই সময় বরফ গলতে শুরু করে, ঠিক আছে? আহ জলবায়ু আরো গরম হতে শুরু করে। এই সময় মানুষ যে হান্টার গ্যাদারার ছিল, সেখান থেকে ধীরে ধীরে তারা এক জায়গায় স্থায়ীভাবে বসবাস শুরু করে, ঠিক আছে? যার ফলে এই যে এগ্রিকালচারের মধ্যে একটা এগ্রিকালচার, অর্থাৎ স্থায়ীভাবে বসবাস যখনই করছে, তখনই তারা সেখানে ধীরে ধীরে ফসল উৎপন্ন করতে শুরু করবে। তখনও কিন্তু সঠিকভাবে এগ্রিকালচার শুরু হয়নি, কিন্তু ধীরে ধীরে এগ্রিকালচারের দিকে মানুষ এগিয়ে যাচ্ছিল। এই সময়ের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মাইক্রোলিথ, ঠিক আছে? অর্থাৎ এই ধরনের যে কাঠের, সরি, বোন টুল, যেগুলো বোন টুলের মাধ্যমে এরকম এই ছোট ছোট পাথরের এরকম মাইক্রোলিথ দেখা যাচ্ছে, ঠিক আছে? মাইক্রোলিথ মানে হচ্ছে ছোট ছোট পাথরের টুকরো, যেগুলো দিয়ে এরকম শার্প এজ বানানো হতো, ঠিক আছে? এগুলো হচ্ছে মাইক্রোলিথ। মাইক্রোলিথ দেখা গেছে হচ্ছে মেসোলিথিক পিরিয়ডে। এখান থেকে কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন আছে একটা, যে মাইক্রোলিথ কোন সময় দেখা গেছে, সেটা হচ্ছে মেসোলিথিক পিরিয়ডে। এরপর আছে যে মেসোলিথিক সোসাইটি দেখতে পারো, যে এই সময় ধীরে ধীরে পশুপালন শুরু হতে শুরু হয়, ঠিক আছে? এরপর কিছু কিছু জায়গায় মানুষজন স্থায়ী মানে সেমি সেমি সেটেলমেন্ট দেখা যায়, অর্থাৎ মানে কিছুটা স্থায়ীভাবে তারা বসবাস তৈরি করতে শুরু করে। ফিশিং, ফুড গ্যাদারের সাথে মাছ ধরাও কিন্তু মানুষ শুরু করে, ঠিক আছে? এই হচ্ছে কতগুলো সাইট মেসোলিথিক পিরিয়ডের: বাগোর, আদমগড় মধ্যপ্রদেশের, লাগনাজ, ভীমবেটকা, ঠিক আছে? এই বাগোর আর আদমগড়ে হচ্ছে তোমার এনিম্যাল রিমাইন দেখতে পাওয়া গেছিল, ঠিক আছে? এনিম্যাল রিমাইন্স, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে, ঠিক আছে? তো হচ্ছে নিওলিথিক পিরিয়ড। মেসোলিথিকের পরেই আসে হচ্ছে নিওলিথিক পিরিয়ড, সেটা হচ্ছে 7,000 থেকে 1,000 বিসি। এই সময় চারটে মেইন জিনিস হয়েছিল, সেটা হচ্ছে কি: ফার্স্টে এগ্রিকালচারের শুরু, অর্থাৎ এই সময় মানুষ চাষাবাদ করতে শুরু করে। বিভিন্ন সিরিয়াল জাতীয় এবং
লেগিউম জাতীয়, সিরিয়াল বলতে হচ্ছে ধান গম এগুলো, এবং লেগিউম বলতে হচ্ছে ডাল জাতীয় শস্য, ঠিক আছে? এগুলো মানুষ চাষাবাদ করতে শুরু করে। যখনই মানুষ চাষাবাদ করতে শুরু করছে তখন তারা এক জায়গায় স্থায়ী হয়ে বসবাস করতে শুরু করবে, অর্থাৎ পার্মানেন্ট সেটেলমেন্ট তৈরি হচ্ছে, ঠিক আছে? এই যখন চাষবাস করছে তখন এই চাষবাসের যে ফসলগুলো এগুলোকে রাখার জন্য একটা কোনো জায়গা দরকার, অর্থাৎ হিসেবে মানুষ পটারিও তৈরি করছে, পটারি এবং স্টোরেজ। এবার যখন সাথে সাথে আমরা এগ্রিকালচার করছি, যে এগ্রিকালচারের সাথে সাথে মানুষ পশুপালনটাও আরো ভালোভাবে করতে শুরু করলো, কারণ পশু ছাড়া তো নিশ্চয়ই চাষের জমি তৈরি করা যাবে না, না? তো পশুপালনটাও দরকার সাথে সাথে। সেই জন্য ফুল ফেজে ডোমেস্টিকেশন অর্থাৎ পশুপালন শুরু হয়। আর সেই সময় দেখো, প্যালিওলিথিক সময় কিন্তু কি কোর্স অর্থাৎ রাফ রাফ টুল ছিল, খুব খড়খড়ে টুল ছিল, ঠিক আছে? সেখান থেকে এবার আমরা চলে এলাম হচ্ছে পলিশ স্টোনে, অর্থাৎ পলিশ পলিশ যে সমস্ত যন্ত্রপাতি, অর্থাৎ সেগুলোকে খুব মসৃণ সেগুলো, ঠিক আছে? তো এই সময় বেশ কিছু আহ যন্ত্র, যেমন কুঠার, ঠিক আছে, অ্যাডজেস, এগুলো হচ্ছে যন্ত্রের নাম। যেমন এই যে কোয়ার্ন, ঠিক আছে, কোয়ার্ন মানে হচ্ছে আমরা যখন যে হামনদিস্তা দেখি, ঠিক আছে, অর্থাৎ মশলা করার যে হামনদিস্তা, সেই ধরনের জিনিস, ঠিক আছে? আচ্ছা, সে সময় মানুষ বসবাস করতে শুরু করে এক জায়গায় স্থায়ীভাবে তিনটে স্পেসিফিক জায়গা, যেমন বুর্জা হোম, ঠিক আছে? এখানে কি দেখা যেত? পিট ডোয়েলিং, পিট ডোয়েলিং ইম্পর্টেন্ট, অর্থাৎ মানুষ ওখানে গর্ত করে মাটির নিচে গিয়ে থাকতো, ঠিক আছে? এটাকে পিট ডোয়েলিং বলে। কোলদিওয়া, উত্তরপ্রদেশ, এখানে ফার্স্ট রাইস কাল্টিভেশনের এভিডেন্স দেখা গেছিল, ঠিক আছে? সিরান্ত, বিহার, এখানে বোন টুল দেখতে পাওয়া যায়, বোন টুল, ঠিক আছে? এগুলো হচ্ছে মেন মেন সাইট, দেখো, হাল্লুর কর্ণাটকে, ঠিক আছে, উতনুর তেলেঙ্গানা, পাইয়ামপল্লী তামিলনাড়ু। তো এই পার্ট গুলো একটু দেখে নেবে, এগুলো হচ্ছে মেন মেন সাইট কিছু। আচ্ছা, তাহলে এখান থেকে টোটাল আমরা দেখতে পাই যে কি 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 ভাবে বিভক্ত গোটা সাইট গুলো, প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক, এগুলো একটা ওভারঅল জিস্ট করে দেওয়া আছে, এগুলো ভালো করে দেখে নেবে। এবার আসি হচ্ছে হরপ্পান সিভিলাইজেশন, ঠিক আছে? হরপ্পান সিভিলাইজেশন হচ্ছে এই যে নিওলিথিক এজ, ঠিক আছে, নিওলিথিক এজ, এর ঠিক সমসাময়িক বা বলতে পারি এর থেকে কিছুটা আগেই আমাদের ভারতের যে উত্তর পশ্চিমাঞ্চল, এই অঞ্চলে কিন্তু আরেকটা সভ্যতার বিকাশ হচ্ছিল, ঠিক আছে? এই সভ্যতাকে আমরা বলি হচ্ছে ব্রোঞ্জ, ব্রোঞ্জ সভ্যতা, ঠিক আছে, বা চ্যালকোলিথিক সভ্যতা, চ্যালকোলিথিক, ঠিক আছে? এই চ্যালকোলিথিক সভ্যতাই হচ্ছে বেসিক্যালি আইভিসি, বা আমরা যেটাকে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বলি। এটা 1921-22 সালে দয়ারাম সাহানি এবং রাখাল দাস ব্যানার্জি মহেঞ্জোদারো এবং হরপ্পা আবিষ্কার করে, ঠিক আছে? এইটা ছিল হচ্ছে হরপ্পান সিভিলাইজেশনের চারটে পয়েন্ট। উত্তরের দিকে ছিল মান্ডা, ঠিক আছে, পূর্বের দিকে ছিল হচ্ছে আলমগীরপুর উত্তরপ্রদেশের, দক্ষিণ দিকে ছিল দাইমাবাদ মহারাষ্ট্রের, এবং পশ্চিম দিকে ছিল সুতকা গেন্দার, ঠিক আছে, যেটা আফগানিস্তানে। তো এটা ছিল হচ্ছে হরপ্পান সভ্যতার বিস্তার, বা হরপ্পা সভ্যতার যে কটা সাইট ছিল সবগুলো কিন্তু এই এরিয়ার মধ্যেই ছিল, ঠিক আছে, এই এরিয়ার মধ্যেই ছিল। হরপ্পা সভ্যতাকে তিনটে টাইম পিরিয়ডে ভাগ করা আছে, সেটা হচ্ছে 3300 থেকে 2600, এটা হচ্ছে আর্লি হরপ্পান। তারপরে 2600 থেকে 1900, এটা হচ্ছে ম্যাচিওর হরপ্পান। এই সময়টাকে আমরা বেসিক্যালি প্রকৃত হরপ্পান টাইম বলে থাকি, ঠিক আছে? আর তারপরে হচ্ছে লেট হরপ্পান, 1900 থেকে 1300 বিসি। আচ্ছা, এদের যে শহর প্ল্যানিংটা ছিল খুবই, বলা যেতে পারে যে এরা আরবানাইজড সভ্যতা ছিল একটা, ঠিক আছে? আর এই সময় দেখতে পাচ্ছি যে এদের একটা গ্রিড প্যাটার্ন রয়েছে, 90 ডিগ্রিতে এরকম ভাবে রোড গুলো যাচ্ছে, 90 ডিগ্রি প্যাটার্নে, ঠিক আছে? এদের কিন্তু এরা যে ঘর বাড়ি বানাতো, সেই ঘর বাড়ির যে ইট গুলো ছিল সেগুলো খুব স্ট্যান্ডার্ডাইজ ছিল, দেখতে পারো যে 1:2:4 এইভাবে এরা স্ট্যান্ডার্ডাইজ করতো, ঠিক আছে? এদের যে আহ এরিয়াটা ছিল, ঠিক আছে, এই এরিয়াটা কিরকম ছিল? পশ্চিমাংশের এই অংশটা কিছুটা উঁচু ছিল, ঠিক আছে? এই গোটা এরিয়াটাকে বলা হতো হচ্ছে সিটাডেল, ঠিক আছে, সিটাডেল। মনে করা হচ্ছে যে এই অংশটা কিছুটা পাওয়ারফুল মানুষদের বা অ্যাডমিনিস্ট্রেটিভ পজিশনের জন্য ইউজ করা হতো, এটা হচ্ছে সিটাডেল, ঠিক আছে? আর এই যে নিচের অংশটা, পূর্ব দিকের যে নিচু অংশটা, এটাকে বলা হতো হচ্ছে রেসিডেন্সিয়াল এরিয়া, ঠিক আছে? এখানে মনে রাখবে যে আপার টাউন বা সিটাডেল ছিল সেটা কিন্তু ওয়েস্টার্ন দিকে ছিল, ওয়েস্টার্ন সাইডে। লোয়ার টাউন ছিল হচ্ছে ইস্টার্ন সাইডে। এখান থেকে কিন্তু এভাবে কোশ্চেন দিয়ে দেয়। আচ্ছা, তারা কিন্তু সিভিক হাইজিন মেনটেন করতো, অর্থাৎ তারা কিন্তু হাইজিনের দিকে যথেষ্টই মনোযোগ দিয়েছিল। সেই কারণে ড্রেনেজ সিস্টেম খুব ডেভেলপ ছিল, ঠিক আছে? ইভেন যে ড্রেন সিস্টেম গুলো ছিল সেগুলো প্রতিটা ঘর থেকে যেত, এবং সেগুলো এখান থেকে এইভাবে ঘর থেকে বেরিয়ে এসে মেন ড্রেনে এসে মিশতো। মেন ড্রেনের উপরে এরকম আলাদা করে ইন্সপেকশন চেম্বার ছিল, ঠিক আছে? বিভিন্ন চুনা পাথরে এরকম স্ল্যাব দিয়ে আটকানো থাকতো, ঠিক আছে? এবং সেই যে স্ট্রিট ড্রেন গুলো ছিল সেই ড্রেন গুলোর উপরে কভারও থাকতো, ঠিক আছে? তো এরকম ভাবে তারা কিন্তু একটা প্রপার ড্রেনেজ সিস্টেম মেনটেন করতো, ঠিক আছে? গ্রেট বাথ অফ মহেঞ্জোদারো, সবাই শুনে থাকবে হয়তো। মহেঞ্জোদারোতে এরকম একটা বড় স্নানাগার পাওয়া গেছিল, ঠিক আছে? অর্থাৎ সেই দিক থেকে বলা যেতে পারে যে তারা বিভিন্ন যে পাবলিক বেথিং বলা যেতে পারে, পাবলিক বেথিং বা রিচুয়াল বেথিং, ঠিক আছে, এই ধরনের জিনিসগুলোতে কিন্তু তারা অভ্যস্ত ছিল, ঠিক আছে?
ধোলাভিরাতে যখন যেমন একটা বড় ওয়াটার রিজার্ভার দেখা গেছে, ঠিক আছে? আর একটা এখানে তিন ধরনের পার্ট দেখা গেছে, সিটাডেল, মিডিল আর লোয়ার। এইগুলোতে যেমন দুটো পার্ট মেনলি, ঠিক আছে? একটা সিটাডেল, একটা লোয়ার টাউন। আর এক্ষেত্রে তিনটে পার্ট দেখা গেছে ধোলাভিরার ক্ষেত্রে, সিটাডেল, মিডিল টাউন এবং লোয়ার টাউন। আচ্ছা, এদের ক্ষেত্রে ক্রপ এরা কি করতো মেনলি হুইট আর বার্লি এর দেখা গেছিল, ঠিক আছে? গম এবং জব এরা খাওয়া দাওয়া করতো। এখানেই প্রথম কটন চাষ হয়। ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনে প্রথম কটন পাওয়া যায় এবং কটনের এভিডেন্স পাওয়া যায়, ঠিক আছে? কালীবঙ্গানে ক্লাউড ফিল্ড অর্থাৎ লাঙল দিয়ে চাষ করা জমির প্রমাণ পাওয়া গেছে। এবং ডোমেস্টিকেশন যদি আমরা বলি তাহলে পরে এখানে মেনলি ষাঁড়, মহিষ, ছাগল, ভেড়া এই ধরনের যে পশুগুলো ছিল সেই পশুগুলো কিন্তু দেখা গেছে। কিন্তু ঘোড়া নিয়ে একটা ডিবেট চলে আসে, ঠিক আছে? সেই ব্যাপারটা হচ্ছে যে সুরকা গেন্দার এবং সুরপতদা এই দুটো জায়গায় ঘোড়ার অবশিষ্টাংশ পাওয়া গেছে ঠিকই, কিন্তু এখনো সায়েন্টিস্ট মানে আর্কিওলজিস্টদের মধ্যে ডাউট আছে এটা নিয়ে যে আদৌ কি ঘোড়া তখন সেই সময় ছিল নাকি ছিল না। তো এটা নিয়ে কিন্তু একটা ডিবেট এখনো অবধি চলে আসছে, কোনো কনক্লুশন নেই। আচ্ছা, তারা কিন্তু এই একটা ছিল মার্চেন্ট ক্লাস, এই ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন এরা কিন্তু একটা মার্চেন্ট ক্লাসের লোক ছিল, ঠিক আছে? অর্থাৎ এরা কিন্তু ট্রেড এবং কমার্সের জন্য ফেমাস ছিল। অর্থাৎ এই যে একটা সাইট ছিল লোথাল, এটাকে আমরা বলতাম ম্যানচেস্টার অফ আইবিসি। অর্থাৎ ম্যানচেস্টার কি, ব্রিটিশ ব্রিটিশ যে গ্রেট ব্রিটেন আছে তার সেখানে ম্যানচেস্টার যে শহরটা, সেটা ছিল শিল্প বিপ্লবের জন্য ফেমাস। এখান থেকে যখন প্রচুর জিনিসপত্র তৈরি হতো সেগুলো বাণিজ্য করার জন্য বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তো, ঠিক আছে? তো সেম জিনিসটা হিসেবে লোথাল, লোথাল থেকে বাণিজ্য হতো এবং সেটা মেসোপটেমিয়া সহ ইজিপ্ট সহ বিভিন্ন জায়গায় কিন্তু ছড়িয়ে পড়তো। লোথালকে বলা হতো ম্যানচেস্টার অফ আইবিসি, ঠিক আছে? আচ্ছা, সেই ধরনের এক্সপোর্ট কি কি হতো? কটন, টেক্সটাইল, আইভরি, ঠিক আছে, কার্নেলিয়ান বিড, এই সমস্ত জিনিসপত্রগুলো কিন্তু বাণিজ্য হতো। আচ্ছা, স্ট্যান্ডার্ডাইজেশন যদি আমরা বলি তাহলে হচ্ছে তাদের কিন্তু এই প্রতিটা জিনিস যে ওয়েট মাপার জন্য প্রতিটা একটা নির্দিষ্ট ওজনের জিনিস ছিল, ঠিক আছে? তো এই এই যে টোটাল যে হরপ্পান সিভিলাইজেশনটা, সেটাকে মনে করা হতো যে একটা মার্চেন্ট ব্যুরোক্রেটিক ক্লাস। অর্থাৎ একটা একটা কোনো ধনী এবং বাণিজ্যিক যে শ্রেণীর আর কি, ঠিক আছে, মার্চেন্ট ক্লাসের লোক, এরাই হচ্ছে সমাজটাকে চালনা করতো, ঠিক আছে? এটা মনে করা হয়ে থাকে। আচ্ছা, সেই সময় বেশ কিছু আর্কিওলজিক্যাল এভিডেন্সও পাওয়া গেছে, যেমন ড্যান্সিং গার্লের স্ট্যাচু পাওয়া গেছে। সেটা হচ্ছে এই ব্রোঞ্জের লস্ট ওয়্যাক্স টেকনিক, এই জিনিসটা ফলো করে বানানো হয়েছিল। এই লস্ট ওয়্যাক্স টেকনিক তোমরা পরবর্তীতেও দেখবে যে চোল চোল সাম্রাজ্যের ক্ষেত্রেও এই এই ধরনের জিনিস কিন্তু দেখা গেছে। তো সেই সময় থেকেই, এই পুরনো প্রাচীন সময় থেকে কিন্তু এই লস্ট ওয়্যাক্স টেকনিকের মাধ্যমে ব্রোঞ্জের এই মূর্তি তৈরি করা হয়েছিল। এছাড়াও মহেঞ্জোদারোতে পাওয়া গেছিল হচ্ছে প্রিস্ট কিং এর মূর্তি, ঠিক আছে? এই রেড টর্সো, এটা হচ্ছে স্যান্ডস্টোনের তৈরি রেড টর্সো, এটা পাওয়া গেছিল হরপ্পাতে, ঠিক আছে? এই ছোট ছোট ইনফরমেশন গুলো মনে রাখবে যে কোনটা কোথায় কি পাওয়া গেছিল, এবং কোনো কোনো সময় এগুলোর ডায়ামিটার বা এগুলোর হাইটও দিয়ে দেয়। তো সেইগুলো তোমাদের যখন র্যাঙ্কার সিরিজের ক্লাস নেওয়া হবে, তো সেখানে তোমাদের ডিটেলসে বলা হবে যে কোন সাইটে কি পাওয়া গেছিল, এবং সেগুলো সম্পর্কে যা যা ইনফরমেশন এক্সট্রা তোমাদের পড়তে হবে সেগুলো তোমাদের বলে দেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা, এই যে বিভিন্ন শিলা, ঠিক আছে, সরি শিলালেখ যেগুলোকে বলে, ঠিক আছে, বা সিল বলে, ঠিক আছে, সিল গুলো কিন্তু পাওয়া গেছিল হরপ্পা সভ্যতায়, ঠিক আছে? এই সিল গুলোর মধ্যে এইটা একটা খুব ফেমাস সিল, যেটাকে পশুপতিনাথ সিল বলে, ঠিক আছে? পশুপতিনাথ, এই পশুপতিনাথ সিলের কোন দিকে কি আছে সেই জিনিসটাতেও কোশ্চেন আছে। নিচে দুখানা হরিণ আছে, ঠিক আছে? এই পাশে হচ্ছে একটা হাতি ছিল, ঠিক আছে? তো এই সিলের ছবিগুলো তোমাদের দেখানো হবে এর পরবর্তীতে ডিটেলস, যে কোন পাশে কি ছিল না ছিল, ঠিক আছে? এখন তোমরা উপরে ওভারঅল দেখে নাও, এটা একটা ইউনিকর্নের ছবি, ঠিক আছে? এরকম কিন্তু জিনিসপত্রগুলো আচ্ছা, তাদের যে স্ক্রিপ্ট ছিল সেটাকে হচ্ছে ডান থেকে বামে বামে লেখা হতো, ঠিক আছে, এবং পরবর্তীতে আবার বাম থেকে ডানে লেখা হতো। এটাকে একটা স্পেসিফিক নাম দেওয়া হয়েছে, এটাকে বুস্টার ফেডন, ঠিক আছে? বুস্ট্রা ফেডন। তো এই ধরনের রাইটিং স্কিল কিন্তু ইউজ করা হতো। আচ্ছা, হরপ্পায় কি কি পাওয়া গেছিল? গ্র্যানারি, ঠিক আছে, মহেঞ্জোদারোতে গ্রেট বাথ, লোথালে আর্টিফিশিয়াল ডকওয়ার্ড, কালিবঙ্গানে হচ্ছে চাষ করা ক্ষেত পাওয়া গেছিল, ধোলাভিরাতে ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম। এই গোটা যে চারটা, এইটার ডিটেলস আমরা র্যাঙ্কার সিরিজে দেখবো। এটা নিয়ে এখন বেশি মাথা ঘামানোর দরকার নেই। এটা আমরা ছোট একটা ভিডিওর মাধ্যমে 15-20 মিনিটে সেখানে আমরা টোটাল যে সাইটে কোথায় কি পাওয়া গেছিল সেই জিনিসটা কিন্তু আমরা দেখে নেবো, ঠিক আছে? এবার চলো আসা যাক হচ্ছে কোশ্চেন গুলো করতে। কোথায় কি কোশ্চেন দিয়েছে দেখা যাক। আচ্ছা, ফার্স্টে কি বলেছে? ভীমবেটকা রক শেল্টার্স নোন ফর প্রি হিস্টোরিক কেভ পেন্টিংস আর লোকেটেড ইন হুইচ অফ দ্য ফলোইং স্টেটস অফ ইন্ডিয়া। আচ্ছা, ভীমবেটকা যে রক শেল্টার সেটা কোথায় অবস্থিত? আমরা দেখিয়েছিলাম, এটা খুব ফেমাস একটা রক শেল্টার যেখানে প্যালিওলিথিক, মেসোলিথিক এবং নিওলিথিক
এই তিনটে এদেরই কিন্তু জিনিস পাওয়া গেছে। এটা হচ্ছে মধ্যপ্রদেশে। মাইক্রোলিথস উইথ এ টাইনি স্টোন ইউজুয়ালি স্টাক অন হ্যান্ডেলস এন্ড বোনস অফ উডস। আচ্ছা, এখানে কি বলছে মাইক্রোলিথ, যেটাকে বিভিন্ন যে সমস্ত অস্ত্রগুলো সেগুলোর এই যে লাগানো হতো এই মাইক্রোলিথ গুলোকে, ঠিক আছে? তো এই মাইক্রোলিথ গুলো কোন সময়ে দেখা গেছিল, ঠিক আছে? তোমাদের বলেছিলাম মাইক্রোলিথ এম দিয়ে শুরু, মেসোলিথ এম দিয়ে শুরু, ঠিক আছে? অর্থাৎ মাইক্রোলিথ যখনই দেখবে তখনই সেটা হচ্ছে মেসোলিথিক। এই দেখো কোশ্চেনটা, অ্যাকুলিয়ান কালচারাল ট্র্যাডিশন ইজ প্রাইমারিলি আইডেন্টিফাইড উইথ হুইচ টাইপস অফ অ্যাডভান্সড অ্যান্ড সিমেট্রিক্যাল স্টোন টুলস। ঠিক আছে, এই অ্যাকুলিয়ান বলতে কি, এটা হচ্ছে লোয়ার প্যালিওলিথিক। এই লোয়ার প্যালিওলিথিক এসে কোনটা পাওয়া গেছিল, অ্যাডজেস, মনে করে দেখো অ্যাডজেস বানানো হয়েছিল, চিজেলস অ্যান্ড অ্যাডজেস হবে, ঠিক আছে? হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ নট এ রিজন ফর প্যালিওলিথিক পিপল টু মুভ ফ্রম প্লেস টু প্লেস। আচ্ছা, এখানে পয়েন্ট খেয়াল করো, কিওয়ার্ড কি, প্যালিওলিথিক পিপল। প্যালিওলিথিক পিপলের লোকজন কি ছিল, হান্টার ছিল, হান্টার গ্যাদারার, ঠিক আছে? এখানে কোশ্চেনটা কি বলেছে, এই নিচের কারণগুলোর মধ্যে কোনটা এমন কারণ নয় যেটার কারণে প্যালিওলিথিক পিপল এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়াতো? তাহলে ফার্স্ট অপশন কি আছে, ফেইলিওর অফ ক্রপস। ক্রপস কোত্থেকে আসবে, কোত্থেকে আসবে? তারা তো হান্টার গ্যাদারার ছিল, তারা তো ক্রপস এর কথা জানতোই না। তো অবভিয়াসলি এটাই হবে, নট বলেছে যেহেতু। হুইচ আর্কিওলজিক্যাল সাইট শোজ পিট ডুয়েলিং। আচ্ছা, পিট ডুয়েলিং, পিট ডুয়েলিং মানে কি, এই হচ্ছে মাটি, মাটির তলায় গর্ত, এখানে করে মানুষজন থাকতো, ঠিক আছে? তো কি বলেছে, পিট ডুয়েলিং এবং এভিডেন্স অফ ডোমেস্টিকেটেড ডগ। আচ্ছা, কুকুরের কুকুরের চিহ্ন কিন্তু দেখা গেছিল, ঠিক আছে? তো পিট ডুয়েলিং কোথায়, সেটা হচ্ছে বুরজাহোম। তো এখান থেকে আরেকটা ইনফরমেশন পেয়ে গেলে যে বুরজাহোমে আরেকটা কি পাওয়া গেছিল, ডোমেস্টিকেটেড ডগস। এইভাবে তোমরা যখন কিউ করবে না, তোমরা কিন্তু কোশ্চেনটাও ভালো করে পড়বে। কোশ্চেনটা পড়লে তোমরা কিন্তু কোশ্চেন থেকে অনেক সময় এক্সট্রা ইনফরমেশন পাবে, যেগুলো তোমরা এটাকে লিখে রাখতে পারো বা মনে করে রাখতে পারো, ঠিক আছে? বড়ি, হুইচ ইজ কনসিডার্ড টু বি ফার্স্ট লোয়ার প্যালিওলিথিক সাইট, ইজ ইন হুইচ অফ দ্য ফলোইং স্টেটস। আচ্ছা, বড়ি, বড়ি এই সাইটটা কোথায় আমরা দেখেছিলাম, মহারাষ্ট্রতে। ম্যাপে দেখে নেবে লোয়ার প্যালিওলিথিকের, ঠিক আছে? কি এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, দ্য ফার্স্ট লোয়ার প্যালিওলিথিক সাইট, অর্থাৎ এখান থেকে আমরা আরেকটা কোশ্চেন পেয়ে গেলাম যে ফার্স্ট লোয়ার প্যালিওলিথিক সাইট কোনটা, বড়ি, ঠিক আছে? এখান থেকে কিন্তু আরেকটা ফ্যাকচুয়াল যেটা আমরা পেয়ে গেলাম। এভাবেই কোশ্চেন অ্যানালাইজ করেও কিন্তু তোমরা অনেক ইনফরমেশন পেতে পারো। হোয়াট ওয়াজ দ্য মেইন পারপাস অফ সিটাডেল ইন হরপ্পান সিরিজ। তো হরপ্পান সিরিজে সিটাডেলের মেইন ভূমিকা কি ছিল, সিটাডেল কি কারণে ইউজ হতো বলেছিলাম, যে এখানে মেইন অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশন গুলো হতো, তা বড় রিচ ক্লাসের লোকজনগুলো এখানে থাকতো, ঠিক আছে? তো অর্গানাইজ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড পাবলিক ফাংশন। হোয়াট ফিচার অফ ইন্দাস ভ্যালি টাউন প্ল্যানিং ইন্ডিকেটস অ্যাডভান্স সিভিক কমিউনিটিস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং স্কিলস অফ সিভিলাইজেশন। ঠিক আছে, কি বলছে, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের টাউন প্ল্যানিং এর কোন পার্টটা একটা অ্যাডভান্স সিভিক কমিউনিটিস মানে হচ্ছে খুব আধুনিক শহুরে একটা ব্যাপারকে ডিনোট করে, ঠিক আছে? এর মধ্যে কি, রেলওয়ে তখন হবে না, রক কাট কেউ হবে না, টেম্পলসও হবে না। আচ্ছা, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে কিন্তু কোনো টেম্পল দেখতে পাওয়া যায়নি, নো টেম্পল, ঠিক আছে, নো টেম্পল। তো এটা হবে হচ্ছে ড্রেনেজ সিস্টেম, ছবি দেখানো হয়েছিল তোমাদের। হোয়াট ওয়াজ দ্য ইউনিক ফিচার অফ হরপ্পান টাউন প্ল্যানিং। হরপ্পান টাউন প্ল্যানিং এর ইউনিক ফিচার কি, কি বলেছিলাম, এরকম রাস্তা গেছে, এরকম রাস্তা গেছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, এটাকে আমরা কি বলি, গ্রিড প্যাটার্ন। হরপ্পান সিলস ওয়াজ মেড মোস্টলি ফ্রম হুইচ অফ দ্য ফলোইং। ঠিক আছে, আচ্ছা কি বলছে, হরপ্পান যে সিল গুলো সেগুলো মেনলি কাঠ থেকে তৈরি হয়েছিল, কোন পদার্থ দিয়ে, এটা হচ্ছে স্টিয়াটাইট, ঠিক আছে? টেরাকোটাটাও পাওয়া গেছিল কিন্তু স্টিয়াটাইটটা হচ্ছে মেন। হুইচ অ্যানিম্যাল অ্যান্ড বার্ড ওয়াজ কমনলি ডিপিক্টেড ইন হরপ্পান সিল, কোন অ্যানিম্যাল বা বার্ড দেখতে পাওয়া গেছে? তো আমরা একটা এরকম দেখেছিলাম পশুর ছবি, ঠিক আছে, এরকম একটা প্রাণী, ঠিক আছে? তো এটার যেই শিং ছিল, এটা কি, ইউনিকর্ন, একটাই শিং ছিল। এই প্রাণীটা কিন্তু দেখতে পাওয়া গেছে। ঘোড়ার কিন্তু চিহ্ন দেখা যায়নি, স্প্যারো, পিকক কিছু দেখা যায়নি, ইউনিকর্ন দেখা গেছে। কিন্তু হরপ্পা সিভিলাইজেশন হায়ার প্যাডুয়ে অর লস্ট ওয়্যাক্স টেকনিক ওয়াজ ইউজ টু মেক স্ট্যাচু অফ হুইচ ম্যাটেরিয়াল। বলেছিলাম তোমাদের কি, লস্ট ওয়্যাক্স। চোলা এম্পায়ারও দেখা গেছিল কিসের জিনিস তৈরি করার জন্য, না ব্রোঞ্জ, অর্থাৎ ব্রোঞ্জ। ধোলাভিরা সাইট অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বেস্ট নোন ফর হুইচ অফ দ্য ফলোইং প্র্যাকটিসেস। ধোলাভিরাতে কি দেখা গেছিল, বলেছিলাম ওয়াটার কনজারভেশন সিস্টেম। মহেঞ্জোদারোতে কি দেখা গেছিল, গ্রেট বাথ, মহেঞ্জোদারোতে হচ্ছে গ্রেট বাথ, ঠিক আছে? আর ধোলাভিরাতে কি, ধোলাভিরাতে হচ্ছে ওয়াটার কনজারভেশন সিস্টেম, ঠিক আছে? ওই হরপ্পান সাইট শোজ এভিডেন্স অফ ক্লাউড ফিল্ডস, চাষ করার জমি, কালীবঙ্গান। এই সাইট গুলোতে কি পাওয়া গেছিল সেটা নিয়ে তোমাদের একটা র্যাঙ্কার্স সিরিজের ভিডিও আসতে চলেছে খুব জলদি, তো সেটা তোমরা দেখো। হরপ্পান ট্রেড রিলেশনস এক্সটেন্ডেড টু, হরপ্পান ট্রেড কার সাথে এক্সটেন্ড করেছিল, একটা ছবি দেখানো হয়েছিল, এখান থেকে আমাদের হচ্ছে
এটা যদি তোমার গুজরাট হয়, ঠিক আছে, এখানে লোথাল থেকে একটা এরকম ট্রেড রুট গেছে এই পজিশনে, এখানে কি আছে, মেসোপটেমিয়া। তো এটা হবে হচ্ছে মেসোপটেমিয়া। হোয়াট কাইন্ড অফ টুলস ওয়ার মেইনলি ইউজ বাই দ্য হরপ্পানস? হরপ্পান সভ্যতাকে কি আমরা বলি? ক্যালকোলিথিক পিরিয়ড। ক্যালকোলিথিক পিরিয়ড, ঠিক আছে। ক্যালকোলিথিক পিরিয়ড মানে ব্রোঞ্জ, ব্রোঞ্জ টুল। সেই সময় কিন্তু আয়রন ছিল না। তো এই হচ্ছে গোটা দুটো চ্যাপ্টার, এবং ভূগোলের আগে তুমি দুটো দেখেছো, ঠিক আছে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখার জন্য, এবং তোমরা কিন্তু সবাই জানিও, ফিডব্যাক জানিও, ঠিক আছে, ফিডব্যাক জানিও। আচ্ছা, এবং তোমরা এই যে আমাদের এটা হচ্ছে আমাদের গ্রুপ র্যাঙ্কার্স ল্যাব, ঠিক আছে, তোমরা কিন্তু টেলিগ্রামে অবশ্যই আমাদের গ্রুপে র্যাঙ্কার্স ল্যাবে জয়েন করে যেও, ডিসক্রিপশনে গ্রুপের লিঙ্ক রয়েছে, তো অবশ্যই জয়েন করে যেও, এবং আমাদের ফিডব্যাক জানিয়ে যাও কোথায় আরো কি ইমপ্রুভ করা দরকার এবং কি কি বলতে হবে না বলতে হবে। তো তোমরা কিন্তু আমাদের জানিও, যেহেতু আমাদের নতুন চ্যানেল, তো স্বভাবতই কিছু কিছু জিনিস আমাদের ইমপ্রুভ করতে হবে, আমরাও জানি। তো সেক্ষেত্রে তোমরা আমাদের বলো কি কি চাও তোমরা, এবং থ্যাংক ইউ।